হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম টু বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আমি আবারও আজকে নিয়ে এসেছি তোমাদের জিকে ক্লাস। তোমরা জানো প্রত্যেক দিন সোম থেকে শনি আমাদের জিকে ক্লাস হচ্ছে। টার্গেট পঞ্চায়েত, মানে আমাদের সামনে যে পঞ্চায়েত পরীক্ষা আসছে, প্রায় 6500 ভ্যাকান্সি আসতে চলেছে, যেটা আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন। তো সেই আপডেট অনুযায়ী আমরা কবে ভ্যাকান্সি বেরোবে সেই অনুযায়ী তো পড়াশোনা করতে পারি না, আমরা আগে থেকে পড়াশোনা শুরু করেছি। এমনভাবে আমরা পড়াশোনা করছি, প্রত্যেক দিন এমন জিকে প্র্যাকটিস করছি যেগুলো তোমাদের সামনে আসা পঞ্চায়েত, সাথে সাথে তোমাদের ডব্লিউবিপি এবং কেপি প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা জানো সামনে কলকাতা পুলিশের মেন্সের একটা পরীক্ষা আছে। আর মোটামুটি এরকমও খবর আছে যে আমাদের যে জেল পুলিশের যে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল, অনেক দিন আগে বেরিয়েছিল, তার পরীক্ষার কোনো খবর নেই, কিন্তু সেই পরীক্ষাটাও খুব তাড়াতাড়ি হতে চলেছে। তার জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। সাথে কলকাতা পুলিশের মেন্স রয়েছে, ডব্লিউবিপি একটা হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে 50,000 মতো। তাছাড়াও তোমার মোটামুটি আরও একটা খবর পাচ্ছি, কলকাতা পুলিশে প্রায় 11,000 ভ্যাকান্সি আসতে চলেছে, 11,000-এর বেশি একটা ভ্যাকান্সি আসতে চলেছে। এত কিছু খবর রয়েছে, এত কিছু রিক্রুটমেন্ট বেরোবে। ঠিক আছে, তোমরা নিশ্চিন্ত থাকো যে এবার রিক্রুটমেন্ট স্বচ্ছভাবে এবং সঠিকভাবে হবে, যেটা আমাদের চ্যানেলে আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন, তার প্রেস কনফারেন্সটা আমি ওখানে তুলে ধরেছি এবং সাথে তোমাদেরকে বুঝিয়েও দিয়েছি। ভিডিওটা না দেখলে একবার দেখে নিও, ভিডিওটা আমাদের চ্যানেলে যাবে, চ্যানেলে গেলে পেয়ে যাবে ভিডিওটা, মুখ্যমন্ত্রীর নতুন বড় ঘোষণা বলে পেয়ে যাবে। তো ওখানে দেখলে বুঝতে পারবে যে মুখ্যমন্ত্রী কী বলতে চাইছেন। এবার আমার কাছে প্রশ্ন হলো যে তোমরা কবে ফর্ম ফিল আপ শুরু হবে তারপরে পড়বে, সেটা তো নয়। আমার কাছে কথা হলো যে আগে থেকে পড়াশোনা শুরু করতে। তার জন্য আমরা ক্লাস শুরু করেছি। প্রত্যেক দিন আমরা রুটিন অনুযায়ী ক্লাস করছি। তোমাদের একবার রুটিনটা দেখিয়ে দিই। সকাল 8টার সময় হচ্ছে আমাদের রেলের ক্লাস, সোম থেকে শনি। রবিবার দিন রেলের আমরা পিওয়াইকিউ করছি সকাল 8টায়। সন্ধ্যে 6টার সময় আমাদের পঞ্চায়েত এবং ডব্লিউবি কেপি রিলেটেড জিকে হচ্ছে। রবিবার দিন আমরা পিবিএসআর করছি, ঠিক আছে, যেটা এখন তুমি ক্লাসটা করছো। ঠিক একটু পরে আমি তোমাদের সামনে আবার আসবো রাত 8টার ইংলিশ ক্লাস নিয়ে। পঞ্চায়েত এবং ডব্লিউবি কেপির ইংলিশ ক্লাস আমরা মেনলি টার্গেট পঞ্চায়েত রাখছি, এবং সামনে কেপির মেন্স রয়েছে, ডব্লিউপি আসছে। আর আরেকটা কথা বলে দিই, সামনে যে জেল পুলিশের পরীক্ষা আছে সেখানে ইংলিশ কিন্তু 25 নাম্বার আছে। আর ইংলিশ, ওর জন্য বলছি ইংলিশটা তোমরা ভালো করে করো। ইংলিশ পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর ইংলিশ, এত ভালো ইংলিশ কোনো চ্যানেলে করানো হয় কিনা আমার জানা নেই, ঠিক আছে। আমার মনে হয় আমরা ফ্রিতে, দেখো টাকা নিয়ে অনেকেই করায়, তবে ফ্রিতে এত সুন্দর ক্লাস কেউ প্রোভাইড করবে না। প্রত্যেক দিন ফ্রিতে তোমাদের ক্লাস হচ্ছে, সাথে মক হচ্ছে, সমস্ত কিছু এখানে হচ্ছে ফ্রিতে পুরোপুরি, ঠিক আছে। প্রতিদিন আমাদের ক্লাস করানো হচ্ছে, ইংলিশ ক্লাস হচ্ছে। ইংলিশ তোমাদের সামনে আর এটাও খবর আছে যে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে ইন্টারভিউর নাম্বারটা কমাবেন, মানে ইন্টারভিউর যে নাম্বারটা রয়েছে, ইন্টারভিউ অতটা নাম্বার রাখা যাবে না, ইন্টারভিউর নাম্বার খুব সীমিত রাখতে হবে এরপরের থেকে। নেক্সট রিক্রুটমেন্ট থেকে এটা শুরু হবে। কিন্তু তার জন্য ইন্টারভিউর নাম্বার যদি কমায়, তাহলে মাথায় রাখবে যে কোনো না কোনো কিছু নাম্বার বাড়াতে হবে। তো একটা প্রবল সম্ভাবনা রয়েছে ইংলিশে, যেখানে আমাদের 10 রয়েছে সেখানে প্রায় 20-25 আনার, 25টা টার্গেট থাকবে, মোটামুটি 25 আসতে পারে। তার জন্য ইংলিশ ক্লাস তোমাদের করতে হবে। প্রত্যেকদিন রাত 8টার সময় আমরা ইংলিশ ক্লাস করছি। সোম থেকে শনি। রবিবার দিন আমরা পিবিএসআর করছি, ডব্লিউপি কেপি এবং পঞ্চায়েতে যত পিবিএসআর কোশ্চেন সেগুলো প্র্যাকটিস করছি। এই সকাল 8টা, সন্ধ্যে 6টা এবং রাত 8টা, এই 3টে ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, এই বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে তুমি আপাতত ক্লাস করছো। এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো, যাতে আমি ক্লাসে আসলে তোমার নোটিফিকেশন পেয়ে যাও, ঠিক আছে। আর 3টে করে মক হচ্ছে আমাদের ডেলি। দুপুর 12টার সময় আমাদের ম্যাথ জিআই মক হচ্ছে। সোম থেকে শনি। রবিবার দিন আমাদের ফ্রিতে ফুল মক টেস্ট হচ্ছে। 100 নাম্বারের একটা ফ্রিতে ফুল মক টেস্ট আমরা আয়োজন করি প্রত্যেক রবিবার, ঠিক আছে। সন্ধ্যে 6টার সময় আমাদের জিকে মক টেস্ট হচ্ছে সোম থেকে শনি। রাত 10টায় আমাদের ইংলিশ মক টেস্ট হচ্ছে সোম থেকে শনি। এই 3টে মক হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। জয়েন করলে দেখতে পাবো ওখানে প্রত্যেক মক থেকে শুরু করে সমস্ত ক্লাসের পিডিএফ সব কিছু ওখানে দেওয়া হয়, ঠিক আছে। আমি একবার বলে দিই, তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে আমি ক্লাসে আসলেই তোমাদের কাছে নোটিফিকেশন চাই। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই প্রথমেই ক্লাসটিকে একটা লাইক দিয়ে শুরু করো। সর্বপ্রথম গুরুদক্ষিণা দাও, তারপরে ক্লাস শুরু করো। তোমাদের লাইকটাই তোমাদের গুরুদক্ষিণা, কারণ ক্লাস করাতে আমি তোমাদের কাছে কোনো টাকা নিই না। তোমাদের একটা লাইক আমার জন্য অনেক হেল্প হবে। তোমরা লাইকটা করবে, কেন হেল্প হবে, কী হেল্প হবে সেগুলো তোমরা আশা করি সবাই জানো। যে আমি তো এখানে জব করি, তোমরা আমার ক্লাস যত পছন্দ করবে তত আমার এখানে ইমপ্রেশন বাড়বে, ঠিকঠাক থাকবে। তো অবশ্যই আমার ক্লাসটিকে একটি লাইক করে দেবে, ঠিক আছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। শেয়ার করলে অনেক বেশি স্টুডেন্ট আসবে, তাতে তোমাদের লাভ আছে, কম্পিটিশন বাড়বে। আর এখানে যত বেশি কম্পিটিশনে তোমরা কম্পিট করবো বন্ধুদের সাথে, তত পরীক্ষাতে কম্পিটিশন লাখে লাখে, সেখানে গিয়ে ভালো হবে। আর অবশ্যই বিদ্যামন্দির টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। জয়েন করলে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তুমি ওখান থেকে পাবে। ডেলি ফ্রিতে মক টেস্ট পাবে। সমস্ত চাকরির পরীক্ষার আপডেট, যত পরীক্ষা আসছে না আসছে সমস্ত আপডেট আমরা এখানে দিই। সমস্ত ক্লাসের পিডিএফ, এই ক্লাস হওয়ার সাথে সাথে পিডিএফ আমি ওখানে প্রোভাইড করবো। সমস্ত স্টাডি মেটেরিয়াল সাপ্তাহিক ফ্রিতে ফুল মক টেস্ট সব কিছু টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, ভিডিও নিচে মোর অপশন আছে, ওখানে যাবে। ওখানে ক্লিক করার পরে আমাদের ডিসক্রিপশন বক্স খুলে যাবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। জয়েন করলে দেখতে পাবো ওখানে সব কিছু রেগুলার বেসিসে হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে আমরা কোশ্চেনের দিকে যাই। প্রথম কোশ্চেন তোমাদের সামনে। প্রথম কোশ্চেন বলছে, কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ কাহিনী জানতে পারা যায়? মানে কোন গ্রন্থ, কোন বই থেকে আমরা জানতে পারি যে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন? কোন গ্রন্থ থেকে? অর্থশাস্ত্র, সিইউকি, ইন্ডিকা না মুদ্রা রাক্ষস? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কোন গ্রন্থ থেকে আমরা জানতে পারি? অপশান সি ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা জানতে পারি আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। আচ্ছা, এবার বলো যে ইন্ডিকা কার লেখা? ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? ইন্ডিকা গ্রন্থটি আমরা জানি
যে একজন গ্রিক দূত ছিলেন মেগাস্থিনিস, তার লেখা ইন্ডিকা গ্রন্থ। ঠিক আছে, এবার ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে জানতে পারি, সাথে সাথে আমরা সেই সময় মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা, প্রশাসন, সমস্ত কিছু আমাদের মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। ঠিক আছে, ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন কী বলছে, ধননন্দের রাজধানী কোথায় ছিল? ধননন্দ, নন্দবংশের রাজা ধননন্দ, তার রাজধানী কোথায় ছিল? রাজগৃহ, বল্লভী, পাটলিপুত্র না কুসুমপুর? কোনটা হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে অপশান সি, পাটলিপুত্র। আচ্ছা, ধননন্দ কে ছিলেন? ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা, নন্দবংশের শেষ রাজা, এবং ধননন্দের রাজধানী ছিল পাটলিপুত্র। এবার বলো পাটলিপুত্রটা বর্তমান কোথায় অবস্থিত? বর্তমান আমাদের বিহারের পাটনাতে অবস্থিত। আমাদের বিহার রাজ্যের পাটনা, বর্তমানে বিহার রাজ্যের রাজধানী পাটনা, ওই পাটনাতে অবস্থিত তখনকার পাটলিপুত্র নগরী। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন তোমার সামনে, মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? অশোক, মহেন্দ্র, বৃহদ্রথ না নাগদশক? মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে কুনিক উপাধি গ্রহণ করেছিলেন কে? কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন? কালাশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু না অশোক? কুনিক উপাধি কে গ্রহণ করেছিল? তোমরা সবাই জানো যে কুনিক উপাধি গ্রহণ করেছিল অজাতশত্রু। ঠিক আছে, অজাতশত্রু। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমাকে বলো যে তোমরা বলবে যে অজাতশত্রু কোন বংশের রাজা ছিল? বলো, অ্যান্সার করো। অজাতশত্রু হর্ষঙ্গ বংশের রাজা ছিল, তাই তো? হর্ষঙ্গ বংশের রাজা অজাতশত্রু। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, কোন গ্রন্থে ষোড়শ মহাজনপদের তালিকা পাওয়া যায়? ষোড়শ মহাজনপদের তালিকা কোন গ্রন্থে পাওয়া যায়? জাতক, মুদ্রা রাক্ষস, ইন্ডিকা না অঙ্গুরোত্তর নিকায়? কোন গ্রন্থে পাওয়া যায়? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কোন গ্রন্থে পাওয়া যায়? অঙ্গুরোত্তর নিকায় গ্রন্থে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, অঙ্গুরোত্তর নিকায় কোন ধর্মের ধর্মগ্রন্থ বলো তো? কোন ধর্মের ধর্মগ্রন্থ অঙ্গুরোত্তর নিকায়? কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে কোন দুটি নদীর মধ্যে তক্ষশিলা অবস্থিত? তক্ষশিলা একটা কি সেই সময়কার তক্ষশিলা একটা, বলো কী ছিল? বিদ্যালয় ছিল, তক্ষশিলা ইউনিভার্সিটি ছিল। তো সেই তক্ষশিলা ইউনিভার্সিটি কোন দুটি নদীর মাঝে অবস্থিত? সিন্ধু ও ঝিলাম, ঝিলাম ও বিপাশা, চেনাব ও বিপাশা, সিন্ধু এবং রাবি? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? তোমরা দেখো, তোমরা যত স্পিডে অ্যান্সার করবে আমি তত স্পিডে উত্তর বলবো। তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কোন দুটি নদী অবস্থিত? সিন্ধু ও ঝিলাম নদী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে কোন বংশের রাজত্বকালে ভারতের স্বর্ণমুদ্রার প্রচলন হয়? মানে কোন বংশের রাজত্বকালে ভারতের স্বর্ণমুদ্রার প্রচলন হয়েছিল? হর্ষঙ্গ, নন্দ, কুষাণ না শুঙ্গ? কোন বংশের? কুষাণ বংশ। আমরা জানি কুষাণ বংশের রাজত্বকালে ভারতের স্বর্ণমুদ্রার প্রচলন হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান কে? চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক না হর্ষবর্ধন? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান কে? কে ঘটান? অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান। আচ্ছা, তো একটা কথা বলো যে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? বলো দেখি, চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? কে ছিলেন? চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু। ঠিক আছে, এবার চন্দ্রগুপ্ত মৌর্য, এটা সুন্দর আছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের তোমার যে গুরু ছিল চাণক্য বা কৌটিল্য, তিনি চন্দ্রগুপ্ত মৌর্য একজন সাধারণ মানুষ ছিলেন। ঠিক আছে, এবার তাকে নন্দবংশের রাজা ছিল, তখন নন্দবংশের রাজা ধননন্দ ছিল। ধননন্দকে হারিয়ে, মানে নন্দবংশের শেষ করে তিনি মৌর্য বংশ স্থাপনা করেছিলেন। এবার এই যে মৌর্য বংশ স্থাপনা করেছেন চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে হারিয়ে, ঠিক আছে, এবার এখানে তোমার সবথেকে বেশি ক্রেডিট যায় চাণক্য বা কৌটিল্যের। কারণ চাণক্য বা কৌটিল্য তাকে রাজনীতি শিখিয়েছিল, কীভাবে রাজনীতি কোথায় কী করতে হয় চাণক্য বা কৌটিল্য শিখিয়েছিল। খুব সুন্দর স্টোরি আছে, আমরা যখন ডিটেলস ক্লাস করাবো তখন এই বিষয়ে আলোচনা করবো তোমার সামনে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে নন্দবংশের উচ্ছেদ সাধন করেন কে? একটু আগে তো বলে দিলাম, বলো নন্দবংশের উচ্ছেদ সাধন করেন কে? কে করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। কার সহায়তায়? একটু আগে কী বললাম, কার সহায়তায়? চাণক্য বা কৌটিল্যের সহায়তায়। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে মৌর্য প্রশাসনের রাজস্ব বিভাগের অধ্যক্ষকে কী বলা হতো? মৌর্য প্রশাসনের রাজস্ব বিভাগের অধ্যক্ষকে কী বলা হতো? বলো দেখি, কী বলা হতো? সমাহর্তা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মৌর্য প্রশাসনের রাজস্ব বিভাগ যে দেখতো তাকে বলা হতো সমাহর্তা।
এখন এখন তোমাদের কাছে কোশ্চেন, এখন রাজস্ব বিভাগ যে দেখে তাকে কী বলা হয়, মানে কোন মন্ত্রীর আন্ডারে রাজস্ব বিভাগ? অর্থমন্ত্রী অবভিয়াসলি। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, নিম্নলিখিত কোনটি সম্রাট অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না? আফগানিস্তান, শ্রীলঙ্কা, বিহার না কলিঙ্গ? সম্রাট অশোক কোন মানে নিম্নের কোন জায়গাটি দখল করেননি, মানে তার সাম্রাজ্যভুক্ত ছিল না কোনটি? কোনটা? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় সম্রাট অশোক তার সাম্রাজ্য বিস্তার করেনি। শ্রীলঙ্কায় তিনি তার মেয়েকে এবং তার ছেলেকে, মানে তার মেয়েকে সঙ্ঘমিত্রাকে, তার মেয়ের নাম ছিল সঙ্ঘমিত্রা আর ছেলের নাম ছিল মহেন্দ্র, এদের দুজনকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু শ্রীলঙ্কায় তিনি রাজত্ব বিস্তার করেছিলেন না। পরে তিনি যখন তিনি যুদ্ধ ত্যাগ করে যখন ধর্ম গ্রহণ করলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তারপরে তিনি ধর্ম প্রচারের জন্য তার মেয়ে সঙ্ঘমিত্রা এবং মহেন্দ্র, তার পুত্র মহেন্দ্রকে তিনি পাঠিয়েছিলেন শ্রীলঙ্কাতে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, অর্থশাস্ত্রে উল্লেখিত সীতাদক্ষ কোন বিভাগের প্রধান ছিলেন? অর্থশাস্ত্রে উল্লেখিত সীতাদক্ষ কোন বিভাগের প্রধান ছিলেন? কৃষিকাজ, সেনাবাহিনী, গুপ্তচর না জলকণ্ডল? অ্যান্সার করার চেষ্টা করো। কোন বিভাগের প্রধান ছিলেন? কৃষিকাজ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কৃষিকাজে প্রধান ছিলেন। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কাকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়? গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা নয় কিন্তু, বলেছে প্রকৃত প্রতিষ্ঠাতা। শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কী হবে? প্রথম চন্দ্রগুপ্ত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে কে অভিহিত করেন? মানে কে বলেছেন সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান বলে সমুদ্রগুপ্তকে ডাকা হয়, এবার সেটা কে বলেছিলেন বলো দেখি। কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন বলেছিলেন সমুদ্রগুপ্ত তার অনেক জয় করেছিলেন, ঠিক আছে, মানে তার বীরত্বের জন্য যে ভিনসেন্ট স্মিথ কে ছিলেন, একজন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, তিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, জেলার শাসক মৌর্য শাসন ব্যবস্থায় কী নামে পরিচিত ছিলেন? মানে বর্তমানে আমরা যাকে ডিএম বলি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বর্তমানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে পোস্টটা, সেই পোস্টটাই মৌর্য শাসন ব্যবস্থায় কী নামে পরিচিত ছিল? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কী বলা হতো? স্থানিক বলা হতো। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজয় বরণ করেছিলেন কে? অন্তি, আলেকজান্ডার, পুরু না সেলুকাস? এর মধ্যে চারজনের মধ্যে কে চন্দ্রগুপ্তের কাছে পরাজয় স্বীকার করেছিলেন কে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কে করেছিলেন? সেলুকাস। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সেলুকাস কে ছিলেন? সেলুকাস ছিলেন আলেকজান্ডারের সেনাপতি। আলেকজান্ডারের নাম তোমরা শুনেছো, আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস। ঠিক আছে, তিনি ভারত আক্রমণ করতে এসেছিলেন এবং চন্দ্রগুপ্তের কাছে পরাজিত হয়েছিলেন। তার মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছিল। তার ফলে যে তিনি মানে তাকে ছেড়ে দিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য, তাকে মৃত্যুদণ্ড দেয়নি। ঠিক আছে, সেলুকাস। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মৌর্য সাম্রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিল না? উজ্জয়িনী, তক্ষশিলা, তোষালি না তাম্রপর্ণী? কোনটা ছিল না? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কোনটা সদর দপ্তর ছিল না? তাম্রপর্ণী। ঠিক আছে, আচ্ছা, এখানে সবগুলো সদর দপ্তর ছিল। এবার তোমাকে জানতে হবে সদর দপ্তর সবগুলো তো ছিল, এর মধ্যে কোনটা কোথাকার সদর দপ্তর ছিল। যেমন উজ্জয়িনী, প্রথম অপশন উজ্জয়িনী কোথাকার ছিল? উজ্জয়িনী মৌর্য বংশের পশ্চিমের। ঠিক আছে, মানে ওয়েস্টের, আমি ডব্লিউ লিখে ছাড়লাম ওয়েস্ট। ঠিক আছে, ওয়েস্টের সদর দপ্তর ছিল। আচ্ছা, তারপরে আছে তক্ষশিলা কোথাকার ছিল? তক্ষশিলা উত্তর পশ্চিম। ঠিক আছে, উত্তর পশ্চিম, নর্থ ওয়েস্ট। ঠিক আছে, উত্তর পশ্চিমের ছিল তক্ষশিলা। আর তোমার তোষালি আছে, তোষালি কোথাকার ছিল বলো? তোষালি কোথায় ছিল? পূর্বে ছিল। ঠিক আছে, তাহলে নর্থের ছিল, নর্থ মানে তো উত্তর, ইস্টের ছিল। ঠিক আছে, পূর্বের। তোষালি ছিল ইস্টের। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে, কার রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে আসেন? মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে ছিলেন? অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য না কনিষ্ক? কার রাজত্বকালে ছিল মেগাস্থিনিস? কার রাজত্বকালে ভারতে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে ছিল মেগাস্থিনিস। ঠিক আছে, আচ্ছা, মেগাস্থিনিস কোন দেশের ছিলেন? মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস গ্রিকের ছিলেন। গ্রিকের যে শাসক ছিল সেলুকাসের দূত ছিলেন মেগাস্থিনিস। মেগাস্থিনিসকে দূত হিসেবে পাঠিয়েছিলেন মৌর্য বংশে। ঠিক আছে,
চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হলো, নিম্নলিখিত কোন গ্রন্থে মৌর্যদের শূদ্র বর্ণজাত বলে উল্লেখ করা হয়েছিল? কোন গ্রন্থে মৌর্যদের শূদ্র বর্ণজাত বলে উল্লেখ করা হয়েছিল? পুরাণ, জাতক, ত্রিপিটক না কল্পসূত্র? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কোন গ্রন্থে বলা হয়েছিল? পুরাণে বলা হয়েছিল, পুরাণ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন কী বলছে? সিংহলরাজ মেঘবর্মনকে বুদ্ধগয়ায় একটি বৌদ্ধমঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন কে? সিংহলরাজ মেঘবর্মনকে বুদ্ধগয়াতে একটি বৌদ্ধমঠ নির্মাণের অনুমতি কে দিয়েছিলেন? কনিষ্ক, অশোক, সমুদ্রগুপ্ত না প্রথম কুমারগুপ্ত? কে দিয়েছিল? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, কে দিয়েছিল? তোমরা স্পিডে অ্যান্সার করার চেষ্টা, তোমরা যত তাড়াতাড়ি অ্যান্সার করবে আমি তত তাড়াতাড়ি তোমাদেরকে উত্তর বলবো, ঠিক আছে? আর আমার বলা উত্তরের সাথে তোমরা নিজেদের উত্তরগুলো মিলিয়ে নেবে। কে দিয়েছিল? সমুদ্রগুপ্ত দিয়েছিল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বলছে কোন গ্রন্থে উল্লেখিত হয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেন? অশোক যে শ্রীনগর শহরটা রয়েছে, শ্রীনগর শহর স্থাপনা করেছিলেন, সেটি কোন গ্রন্থে লেখা আছে? মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তা, মৃচ্ছকটিকম না রাজতরঙ্গিনী? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কোন গ্রন্থে হবে? কোন গ্রন্থে? রাজতরঙ্গিনী গ্রন্থে। আচ্ছা, আমাকে বলো রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী গ্রন্থটা কার লেখা? কলহনের লেখা। রাজতরঙ্গিনী গ্রন্থ কলহনের লেখা। আর এই রাজতরঙ্গিনী গ্রন্থে কী আছে? কাশ্মীরের ইতিহাসে পুরো ডিটেলস রয়েছে এই রাজতরঙ্গিনীতে। ঠিক আছে, কে লিখেছিলেন? কলহন। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে? কোন শাসক সেনাপতি হিসেবে জীবন শুরু করেছিলেন? মানে তিনি প্রথমে সেনাপতি ছিলেন। কে ছিলেন? বিম্বিসার, ধননন্দ, অশোক না বিন্দুসার? কে প্রথম সেনাপতি হিসেবে নিজের শুরু করেছিলেন? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, কে শুরু করেছিলেন? আচ্ছা, ব্যাপারটা হলো এখানে দেখো অপশান আছে বিম্বিসার, ধননন্দ, অশোক, বিন্দুসার। প্রথমে আমি অ্যাকচুয়ালি এই কোশ্চেনে সেনাপতি সেইভাবে কেউই ছিল না। কিন্তু সেনাপতি যদি আমি বলি, সেনাপতি আমাদের পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন সেনাপতি। এই অপশানে না, এখানে তুমি একটা কাজ করো, এখানে অপশানে একটা পুষ্যমিত্র শুঙ্গ হওয়া উচিত। ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গ হওয়া উচিত, তাহলে অপশানটা ঠিকঠাক হবে। পুষ্যমিত্র, ধরো বিন্দুসারকে কেটে এখানে পুষ্যমিত্র শুঙ্গ করে নাও, তাহলে পুষ্যমিত্র শুঙ্গ হবে সঠিক উত্তর। ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গ কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন মৌর্যদের সেনাপতি ছিলেন। তাহলে পুষ্যমিত্র শুঙ্গ থাকলে তাহলে সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বলছে মৌর্য বংশের রাজত্বের অবসান ঘটিয়েছিলেন কে? বসুদেব, নাগদত্ত, পুষ্যমিত্র শুঙ্গ না শিশুনাগ? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। দেখো ঠিক একটু আগে বললাম না যে পুষ্যমিত্র শুঙ্গ, এখানে পুষ্যমিত্র শুঙ্গ উত্তর হবে অপশান সি। কেন পুষ্যমিত্র শুঙ্গ? কারণ এই কোশ্চেনটা এখানে পুষ্যমিত্র শুঙ্গ আসতো, অপশান হয়তো যাই হোক টাইপরাইটার হয়তো একটু ভুল করেছে, পুষ্যমিত্র শুঙ্গ এখানে অপশান আসবে। তার কারণ এখানে পুষ্যমিত্র শুঙ্গ মৌর্যদের সেনাপতি ছিলেন। আমি বললাম না একটু আগে, মৌর্যদের সেনাপতি ছিলেন এবং তিনি মৌর্যদেরকে পরাজিত করে আবার সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের এবার কোশ্চেন হলো কোন মৌর্য সম্রাটকে তিনি পরাজিত করেছিলেন? বলো তো দেখে অ্যান্সার করো। তিনি মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করেছিলেন, মেরে দিয়ে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, তাহলে সেনাপতিকে ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ এবং তিনি বৃহদ্রথকে হত্যা করেছিলেন। এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বলছে পল্লবদের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন? ড্রিমিটিয়াস, নহপান, গন্ডোফার্নিস, তারপরে অ্যাজিলিসেস? কোনটা হবে অ্যান্সার বলো? পল্লবদের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন গন্ডোফার্নিস। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে? গুপ্ত শাসকরা মূলত যে ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? গুপ্ত শাসকরা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কোন ধর্মের পৃষ্ঠপোষক? গুপ্তরা অবভিয়াসলি হিন্দু ধর্মের ছিল। সেই সময় গুপ্তরা হিন্দু ধর্মের ছিল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বলছে গুপ্তাব্দের প্রচলন করেন কে? গুপ্তাব্দ কি একটা ক্যালেন্ডার। গুপ্তাব্দ একটা ক্যালেন্ডার। এই গুপ্তাব্দ কে প্রচলন করেন বলো দেখি? তোমরা অ্যান্সার করছো। গুপ্তাব্দের প্রচলন করেন কে? কী করেছিল? প্রথম চন্দ্রগুপ্ত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দের প্রচলন করে। ঠিক আছে, প্রথম চন্দ্রগুপ্ত যখন সিংহাসন আরোহণ করেছেন তখন সেটা সালটা কত ছিল? 320 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তার এই সিংহাসন আরোহণকেই তিনি স্মরণ করে রাখার জন্য গুপ্তাব্দ শুরু করেছিলেন। এখান থেকেই শুরু হয় আমাদের গুপ্তযুগ। আমরা গুপ্তযুগ পড়ি, এখান থেকে গুপ্তযুগ শুরু হয়। তিনি যখন সিংহাসন আরোহণ করেন তখনই গুপ্তাব্দ শুরু করেন। সালটা কত? 320 খ্রিস্টাব্দ। মাথায় রাখবে, গুপ্তাব্দ শুরুর সাল কত? 320 খ্রিস্টাব্দ। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে গুপ্তযুগের একজন বিখ্যাত মহিলা শাসককে? গুপ্তযুগের, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। গুপ্তযুগের বিখ্যাত মহিলা শাসককে ছিলেন বলো দেখি? দেখো আমরা মেনলি রাজিয়া সুলতানাকে সবাই চিনি, রাজিয়া সুলতানা জানি মহিলা শাসিকা, কিন্তু গুপ্তযুগে একজন বিখ্যাত মহিলা শাসক ছিলেন। তার নাম কি? কুমার দেবী, ধ্রুব দেবী, প্রভাবতী গুপ্ত না কোশাল দেবী? বলো দেখি। এখানে হবে প্রভাবতী গুপ্ত। অপশান সি। ঠিক আছে, এটা কজনের জানা ছিল একটু আমাকে জানাবে তো?
যদি তোমরা নতুন নতুন পড়াশোনা শুরু করে থাকো তাহলে এই কোশ্চেনটা খুব বেশি জানবে। তোমরা রাজিয়া সুলতানা সম্বন্ধে সবাই পড়বে, কিন্তু এই কোশ্চেনটা একটু ডিপ থেকে কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এই বলো, এই যে প্রভাবতী দেবী কে ছিলেন, মানে কার মেয়ে ছিলেন প্রভাবতী দেবী? বলো দেখি। প্রভাবতী দেবী ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে, ঠিক আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতী দেবী, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বলছে গুপ্ত যুগের স্বর্ণযুগ নামে পরিচিত ছিল কোনটা? শতমান, দিনার, মোহর না নিষ্ক? গুপ্ত স্বর্ণমুদ্রা, গুপ্ত যুগের স্বর্ণমুদ্রার নাম কী ছিল? মেন হলো স্বর্ণমুদ্রা, যে গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা প্রচলিত ছিল সেই স্বর্ণমুদ্রার নাম কী ছিল? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। স্বর্ণমুদ্রার নাম কী ছিল? দিনার। দিনার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুপ্ত যুগের স্বর্ণমুদ্রার নাম ছিল দিনার, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে কবি কালিদাস যার সভাকবি ছিলেন। আচ্ছা, মানে কবি কালিদাস কার সভাকবি ছিলেন? অ্যান্সার করা ছিল কবি কালিদাস কার সভাকবি ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? কার সভাকবি ছিলেন কবি কালিদাস? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কবি কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি, ঠিক আছে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কবি কালিদাস, ঠিক আছে? আচ্ছা, কালিদাসকে কী বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয়, ঠিক আছে? ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বলছি গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল? পালি, সংস্কৃত, প্রকৃত না মাগধী? কোনটা ছিল? গুপ্ত যুগের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল সংস্কৃত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল সংস্কৃত, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে? কোন বংশের রাজত্বকালে ভারতে দশমিক ও শূন্যের আবিষ্কার হয়? কোন বংশের রাজত্বকালে ভারতের দশমিক ও, তোমরা জানো, সকলেই জানো যে দশমিক এবং শূন্যের আবিষ্কার ভারতে হয়েছিল। এবার তোমাদের কাছে এখানে কোশ্চেন করেছে কোন বংশের রাজত্বকালে, আর আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম যে কে আবিষ্কার করেছিলেন। তোমরা অ্যান্সার কর, আমাকে কমেন্ট বক্সে জানাবে কে আবিষ্কার করেছিলেন। তাহলে তোমরা মানে রিসার্চ করো, যদি কেউ না জানো সে একবার সার্চ করে দেখবে যে কে আবিষ্কার, দশমিক এবং শূন্যের ব্যবহার কে আবিষ্কার করেছিলেন। বলো দেখি। এখানে কি উত্তর হবে? এখানে হবে গুপ্ত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এটা হোমওয়ার্কে জানাবে যে কে করেছিলেন, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বলছে সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? মহাবলীপুরম, পাটলিপুত্র, প্রতিষ্ঠান বা পৈথান বা না বৈশালী? কোনটা হবে? সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈথান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? প্রতিষ্ঠান বা পৈথান হবে কারেক্ট অ্যান্সার। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। বলছে শকাব্দের প্রচলন করেন কে? কনিষ্ক, হর্ষবর্ধন, শশাঙ্ক না সমুদ্রগুপ্ত? শকাব্দের কে প্রচলন করেন? শকাব্দের প্রচলন, শকাব্দ একটা ক্যালেন্ডার, সেটা প্রচলন কে করেছিলেন? কনিষ্ক, সম্রাট কনিষ্ক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই শকাব্দের সালটা কত? বলো দেখি শকাব্দের। এখানেও কনিষ্ক একই কাজ করেছিলেন। তিনি তার সিংহাসন, যেদিন থেকে তিনি সিংহাসন বসেছিলেন সেই বছরটা মনে করার জন্য তিনি 78 খ্রিস্টাব্দে তিনি শকাব্দ চালু করেন, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাবো। সমুদ্রগুপ্তের সভাকবির নাম কী ছিল? সমুদ্রগুপ্তের সভাকবি রবিকীর্তি, হরিসেন, ধৈ না উমাপতি দাস? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে? কে সকারি উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় পুলকেশী, হর্ষবর্ধন, শশাঙ্ক না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? সকারি উপাধি কে ধারণ করেছিলেন? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কে করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত করেছিলেন। কেন করেছিলেন? তিনি শকদেরকে পুরোপুরিভাবে হারিয়ে দিয়েছিলেন, পুরোপুরি হারিয়ে মানে ধ্বংস করে দিয়েছিলেন। তার জন্য তিনি শকদেরকে হারানোর জন্য তিনি সকারি উপাধি ধারণ করেছিলেন, ঠিক আছে? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? ধর্মপাল, সমুদ্রগুপ্ত, রুদ্রদমন না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? অশ্বমেধ যুদ্ধ কে করেছিলেন? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কে করেছিলেন? সমুদ্রগুপ্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অশ্বমেধ যুদ্ধ কে করেছেন? সমুদ্রগুপ্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কী বলছে? কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেন? হুন আক্রমণকে কোন গুপ্ত শাসক প্রতিহত করেছিলেন? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। কে করেছিলেন? স্কন্দগুপ্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? স্কন্দগুপ্ত করেছিলেন হুন আক্রমণ প্রতিহত, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কী বলছে? গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকোটাস বলা হয়েছে? কাকে স্যান্ড্রোকোটাস বলা হয়েছে গ্রিক লেখকদের রচনায়? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। স্যান্ড্রোকোটাস কাকে বলা হয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্যকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্যান্ড্রোকোটাস বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। কোথায়? গ্রিকদের রচনায়, গ্রিকরা যে বই লিখেছে সেখানে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস নামে ডাকা হয়েছে, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত? কোন শাসক? কী হবে?
বিম্বিসার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিম্বিসার সেনিয়া নামে পরিচিত ছিলেন, ঠিক আছে। আচ্ছা, বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার ছিলেন হর্যঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন বলছে মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নাম ব্যবহার করতেন তিনি কে? প্রিয়দর্শী তোমরা সকলে জানো, দেবনাম্পিয় প্রিয়দর্শী কে ব্যবহার করতেন? সম্রাট অশোক, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের আজকে 40টা কোশ্চেন। 40-এর মধ্যে 40-এ তোমরা কে কত পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 40-এর মধ্যে তোমাদের স্কোর কত। আর আমার আশা করছি সবাই মোটামুটি 40-এ প্রায় 39, 38 সকলও পাবে, কারণ কোশ্চেনগুলো সোজা সোজা কোশ্চেন আর পরীক্ষাতে এরকম কোশ্চেনই আসে। তার জন্য আমি এই কোশ্চেনগুলোকে নিয়ে এসেছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা 40-এর মধ্যে তোমাদের স্কোর কত হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আমাকে তোমাদেরকে কেমন কোশ্চেন করাতে হবে, ঠিক আছে। আর এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দেবে, এটা তোমাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট। ক্লাসটিকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, ঠিক আছে। আর আমাদের বিদ্যামন্দির টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও জয়েন না করতে তাহলে অবশ্যই জয়েন করো। জয়েন করলে এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন, ডেলি ফ্রিতে মক টেস্ট, সমস্ত চাকরি পরীক্ষার আপডেট, সমস্ত ক্লাসের পিডিএফ, সমস্ত স্টাডি মেটেরিয়াল, সাপ্তাহিক ফ্রিতে ফুল মক টেস্ট সব কিছু পাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। জয়েন করলে তুমি এগুলো সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমি আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসছি আমি রাত 8টার সময়, ঠিক আছে, আমাদের ইংলিশ ক্লাস। ঠিক রাত 8টার সময় ক্লাসে জয়েন করবে। আমি একটু পরে আসছি আমাদের ইংলিশ ক্লাসে, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।